আসসালামু আলাইকুম। শুরু করছি এক সমুদ্র প্রেম পর্ব ১৪। লিখেছেন নুসরাত সুলতানা সেঁজুতি। পিউ একটু পরপর হাসছে, ঠোঁট ফাঁকা করে। যতবার সাদা দাঁত বেরিয়ে আসছে ঠিক বোকার মতো দেখাচ্ছে তাকে। আবার একটু পরপর মাথা চুলকাচ্ছে। এই মুহূর্তে সে ভীষণ রকম চাইছে মারিয়ার সঙ্গে ভাব করতে, কিন্তু কিভাবে, কোত্থেকে, কি করবে, কি বলবে। সে প্রথম দিন থেকে মনে মনে দূরছাই করা মেয়েটি হলো মারিয়া। পিউ নিজে জানে ভিতর ভিতর ওর ১৪ গোষ্ঠী গালি দিয়ে উড়িয়েছে সে। একটা কথা জিজ্ঞেস করলো, ভালো করে উত্তর করেনি। এখন তার সাথে হুট করে কিভাবে মিলমিশে করা যায়। সে আস্তে ধীরে পাটিতে বসলো, গোলচক্রের এক কোণে ঠিক মারিয়ার পাশে। বাবু হয়ে বসে কোলের উপর রাখা হাত কচকালো। পুষ্প, মারিয়া, বর্ষা, মৈত্রী সবকটা মিলে গল্প জুড়েছে। হাঁ করে শুনছে শান্তা, সুপ্তি। পিউ কিছুতেই ভেবে পাচ্ছে না এই গল্পে সে প্রবেশ করবে কি করে, কোন দিক দিয়ে ঢুকবে। কথা বলার ফাঁকে মারিয়া একবার তাকালো। পিউ আগমাথা না ভেবে দাঁত বের করে হাসলো। উত্তরে মারিয়াও মৃদু হাসলো। ফের গল্পে বসে। অনেকক্ষণ পর পিউয়ের মোটা মাথায় বুদ্ধির আবির্ভাবে ঘটে। দারুণ ফন্দি আবিষ্কার করলো সে। আগ বাড়িয়ে টান দিয়ে মারিয়ার হাতখানা আনলো, চোখের সামনে ধরে বলল, এই কি আপু, আপনি মেহেদি পরেননি? এই বাবা, হাতটা কেমন খালি খালি লাগছে। মারিয়া অবাক হলো, রীতিমতো কুঁচকে আসে ভ্রু। পিউকে ওকে পিউ তো ওকে দু চোখে দেখতে পারে না, হঠাৎ এত আলাপ। মারিয়ার বিস্ফোরিত চেহারা দিকে চেয়ে পিউর অস্বস্তি হয়। বানানো কথা গুলিয়ে যায়। ধরে রাখা হাতটা ছাড়বে ছাড়বে করতেই মারিয়া গাল ভরে হাসলো। পিউয়ের হাতটা শক্ত করে আগলে বলল, না গো, সবে তো এলাম, তাই পড়িনি। তুমি পড়েছ? দেখি। তারপর রাঙ্গা হাতখানা উল্টে পাল্টে দেখে বলল, বাহ, ভীষণ সুন্দর তো, কে দিয়েছে? পিউ সহজ হলো। মারিয়ার মিশুক ভাব তার অপ্রস্তুতা উড়িয়ে দিল। ফটফটা বলল, মৈত্রী আপু, প্রফেশনাল আর্টিস্ট একদম। মৈত্রীর লজ্জা পেয়ে বলল, কি যে বলো না, ছাতার মাথা আঁকি। মারিয়া বলল, না না, সত্যিই ভালো হয়েছে। সবাইকে তুমি পরিয়ে দিয়েছো তাই না? আমাকেও দিবে? এখনই দিবে? তুমি চাইলেই দিতাম। শান্তা বলল, কিন্তু মেহেদি তো সব শেষ, এতগুলো হাত ওই কয়টাই হয়। বর্ষা বলল, শেষ তো কি হয়েছে, আনাবো আবার। কে যাবে এত রাতে? বাড়িতে ছেলের অভাব আছে? বেলালকে একটা ডাক দে তো সুপ্তি। সুপ্তি উঠে গেল। এইসব ছোট ছোট ডাকাডাকির কাজ সবসময় তার ঘাড়ে পড়ে। পুষ্প দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বলল, বেলাল যাবে এখন? এতদিনে ঘর থেকে দোকানে যায় না, এই রাতে? কোষে এক ধমক দিলে ঠিকই যাবে। তাছাড়া মারিয়ার কাজ না, শুনলে ড্যাং ড্যাং করে আগাবে দেখিস। ছোটবেলায় ওকে বিয়ে করতে চাইতো তো, ভাব একবার। পড়তো ক্লাস 2-তে, সে বিয়ে করবে তার বড় বোনের বান্ধবীকে। মারিয়া হেসে ফেলল, হাসলো বাকিরাও। মেয়েদের খিলখিল হাসিতে ভরে উঠল কামরায়। এর মধ্যে ঘরে ঢুকলো বেলাল। শান্তা আর সে একই ক্লাসের, পরনে রঙিন পাঞ্জাবি আর সাদা পাজামা, মাথায় ছোটোখাটো একটা টুপিও জড়িয়েছে। বাবার দেখা দেখি এসে কর্কশ কণ্ঠে বর্ষাকে বলল, এই তুই না বউ, এমন জোরে 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 হাসছিস কেন? লজ্জা শরম নেই? বর্ষার হাসিটা চট করে মুছে যায়। মুহূর্তে জ্বলে পড়ে বলল, না নেই। তোর কোনো সমস্যা? আমার কি সমস্যা? যখন আম্মু এসে বলবে বুঝবি। যাকগে, প্রচুর ব্যস্ত, ডেকেছিস কেন? বর্ষা মুখ বেঁকিয়ে বলল, ইস, কি আমার ব্যস্ত পাবলিক ভাবখানা, এমন যেন সব কাজও একাই করেছে। বেলাল দুই ভ্রু কপাল উঠিয়ে বলল, করেছি মানে? করছি তো। তোর মতো শাড়ি চুড়ি আর পাউডার মেখে বসে আছি নাকি? একটা কাজও করছিস? কাল থেকে খেটে মরছি আমি। সুপ্তি পেছন থেকে বলল, ভাইয়া তুমি মিথ্যে বলো না, তুমি একটা কাজও করনি, আমি দেখেছি। পেছনের উঠোনে বসে আড্ডা দিচ্ছিলে। বেলাল পেছন ঘুরে ধমকিয়ে দিয়ে বলল, চুপ থাক। কেন ডেকেছিস তাই বল, আমার অনেক কাজ। কয়েকটা মেহেদি এনে দে, ফুরিয়ে গেছে। বেলাল কপাল কুঁচকে বলল, কেন? তোর বর দেবে না? আর কত আব্বুর টাকা ধ্বংস করবি? এক চড় মারব। ওরা আসতে আসতে অনেক রাত হবে, এনে দে না এখন। খলিল কাকার দোকান থেকে আনবি, ওনারগুলো ভালো হয়। বেলাল আপত্তি জানিয়ে বলল, পারবো না, নিজেরটা নিজে
আন গিয়ে। বর্ষা চেতে গেল। পারবি না? না। আম্মুকে বলবো? বল। বর্ষা হাঁ করতে নিলেই মারিয়া ইশারায় থামিয়ে দিল। কাছে গিয়ে নরম সুরে বলল, এনে দাও না ভাইয়া, এই দেখো সবাই হাতে মেহেদি দিয়েছে, আমারটা বাকি, তুমি না আনলে কে আনবে বলো তো? বেলাল উদ্দোলিত হয়ে বলল, ও তুমি পড়বে? আগে বলবে না আপু? দাঁড়াও, এটা লাগবে? বর্ষা হা হা করে করে বলল, এই তুই তুই কি আমার ভাই? আমি বললাম মুখের উপর মানা করলি, আর যেই মারিয়া বলছে অমনি রাজি। তবে তুই আর মারিয়া আপু এক হলো নাকি? তুই সারাক্ষণ আমাকে যে মারগুলো দিস, আপু একটাও দেয়? আর তুই যে ওই দিন খামচে আমার মাংস তুলে ফেললি, তার আগের দিন যে ঘুষি মেরে হাতটা ব্যথা বানালি, তার বেলা তুই মারতে এসেছিস তাই মার খেয়েছিস, শক্তিতে পারিস না, আমার কি দোষ? শ্বশুরবাড়ি গিয়ে একটু বেশি বেশি খাবি, না হলে ভাইয়ার সাথে মারামারি করে জিতবে কি করে? বর্ষা নাকে কেঁদে বলল, দেখেছিস তোরা, দেখেছিস কীরকম করছে আমার সাথে? আজ বাদে কাল চলে যাব, তখন বুঝবি। বেলাল কাঁধ উঁচিয়ে বলল, কি বুঝবো? উল্টে আমি আরও সময় গুনছি, কখন তুই যাবি আর আমি টুপ করে তোর ঘরটা দখল করব। বর্ষা আবার কিছু বলতে গিয়ে মারিয়া দুহাত জোড়ো করে বলল, ভাই তোরা ঝগড়া থামা, আমাদের মাথা ঘুরছে, আমি ঝগড়া করি না, আমি গুড বয়। আচ্ছা এখনই যাচ্ছি, তবে এই আরও কিছু লাগবে? আমার শ্রদ্ধেয় বড় আপুগণ, আরও কিছু দরকার হলে বলবেন। কথাটা মৈত্রী, পিউ আর পুষ্পর দিকে চেয়ে চেয়ে বলল বেল্লাল। শান্তা চোখ গুটিয়ে বলল, আমাকে তো জিজ্ঞেস করলি না বেলাল। বেলাল অনীহা কণ্ঠে বলল, তোকে জিজ্ঞেস করবো কেন? তুইও আরেকটা শাকচুন্নি, যা সর। দেখেছো আপু কিভাবে বলল? বলবে না, শয়তান তো একটা। বেলাল বোনের কথা না কানে আনলো না, হেলে দুলে বেরিয়ে যায়। পিউ পুষ্প পুরোদস্তম উপভোগ করছে ওদের ঝগড়া। নানা বাড়ি এলেই এটা মনোরঞ্জন বিষয়। বেলাল বড় হতে না হতে কন্দল শুরু। দিনে 36 বার বাঁধবে তাদের বিতর্ক, অথচ দুজনের বয়সের গ্যাপ কিন্তু অনেক। বেলালের প্রস্থান দেখে মারিয়ার চোখ ভরে ওঠে। রওয়ানের কথা মনে পড়ল। আজ কতগুলো মাস ভাইটাকে ভাই বলে ডাকে না, এরকম ঝগড়া করে না, খুনসুটি নেই। ভাইয়াও তো আসতে যেতে তার মাথায় চাটি মারত, নিজের খাবার খেয়েও হামলে পড়তো ওটার উপর। আর আসবে না সেই দিন, আর না। চোখে জল কোটর ছাড়তেই মোছার চেষ্টা করলো মারিয়া, হলো না, উল্টে গাল ভিজে যায়। বর্ষা তখনই ডাকে, দাঁড়িয়ে কেন, আয় বস। মারিয়া পিছন ঘোরে না, সবাই জল দেখে ফেললে। ওদিকে কোটর উপচে আসছে, সে কান্নাটুকু আড়াল করতে ঘর ছাড়লো, ছোট করে বলল, আসছি একটু। আরে হ্যাঁ হ্যাঁ, কতবার বলবো? আপনাদের একটা ডকুমেন্টস হারিয়েছে বলে ছুটির মধ্যেও আমাকে ফোন করছেন। আমি তো আসার আগে সব বুঝিয়ে দিয়ে এসেছি, দায়িত্ব এখন আমার নয়। না স্যার, আসলে এমডি স্যার বললেন আমি আমি স্যারের সাথে কথা বলে নেব, রাখছি। সাদীপ লাইন কাটল। তিতি বিরক্ত সে। চাকরি নেওয়ার পর থেকে ছুটির দিন ছাড়া অফিস কামাই দিয়েছে বলে মনে পড়ে না, অথচ সেই 4টে দিনের ছুটি নিল, অমনি তাদের ডকুমেন্টস হারায়। সব ভাওতাবাজি বিড়বিড় করে যত সব বলে সে ফোন পকেটের ভেতরে ঢুকলো। ওপাশ থেকে চোখ মুছতে মুছতে আসছিল মারিয়া। ব্যাস, আবার সেই ধাক্কা। সাদিফের বুকের সাথে বাহুর সংঘর্ষে মারিয়া পড়তে পড়তে দেয়াল ধরে দাঁড়ালো। সাদিফ হেলে গিয়েও সোজা হলো। দুজন হকচকিয়ে হয়ে ফিরে তাকালো। সাদিফ হতভম্ব হলো ওকে দেখে, উপচে পড়া কৌতূহল নিয়ে বলল, আপনি এখানে? মারিয়া হাত ডুলতে ডুলতে মুখ কুচকায়। ধাক্কা খেয়ে হকচকালেও সাদিফকে দেখে অবাক হয়নি। সে তো জানতো এরা এখানে। শীতকালে একটা মশার কামড়ও সাংঘাতিক। ভীষণ ব্যথা লেগেছে হাতে। সে চেহারায় গুটিয়ে রেখে বলল, আপনি কি আসলে চোখে কম দেখেন, নাকি বারবার জেনে বুঝে ধাক্কা দিচ্ছেন? সাদিফ আকাশ থেকে পড়ে পড়ে বলল, জেনে বুঝে ধাক্কা দেব কেন? দেখতে পাইনি। পাবেন কি করে? মেয়ে দেখলে তো অন্ধ হয়ে যান, তাই না? শরীর সুরসুর করে। সাদিফ দাউ দাউ করে জ্বলে উঠে বলল, বাজে কথা বলবেন না। দুনিয়ার কি মেয়ের অভাব পড়েছে যে আপনাকে দেখে ধাক্কা দেব? আপনার মতো ছেলেদের পড়তেও পারে। সাদিফের আর্তমর্যাদার দাগ কাটে। চশমাটা ঠেলে পুরো কণ্ঠে বলল, শুনুন মিস, আপনি শুধুমাত্র ভাইয়ার বন্ধু বলে আমি কিছু বলছি না, তার মানে এই নয় যে আপনি যা খুশি তাই বলবেন।
মারিয়ার মুখশ্রী অমনি শিথিল হয়, ঠোঁট চেপে দুদিকে চোখ ঘোরায় সে। মনে মনে ভাবে, এর মানে ছেলেটা ধূসর ভাইয়ার ছোট। চটপট দুষ্ট বুদ্ধি এঁটে ফেলল সে। বুকের সাথে হাত বেঁধে বলল, তাই আপনি রেসপেক্ট বোঝেন? বয়সে বড় এক মেয়ের সাথে ঝগড়া করছেন, মুখে মুখে তর্ক করছেন, আর বলছেন কিছু বলছি না। হাস্যকর না? সাদিম বলল না কিছু, বিরক্ত ভঙ্গিতে চোখ নামালো, কপালে গাঢ় ভাঁজ। মারিয়া ছোট্ট শ্বাস ফেলে বলল, আমাদের সময় আমরা বড়দের এক হাত দূরে দেখলেই সালাম দিয়েছি, বয়সে বড় ভাই বোন, ওদের চোখের দিক চেয়েও কথা বলিনি। আর আজকের জেনারেশন সম্মান তো দূর, একটা কথা মাটিতে পড়তে দেয় না। সত্যি দুনিয়াটা রসায়ত হয়ে গেল। সাদিব কটমুটিয়ে তাকালো, স্পষ্ট জবাবে বলল, সম্মান দিচ্ছি না কারণ আপনাকে আমার সম্মানের যোগ্য মনে হচ্ছে না। বয়স টমের মতো আর সাইজ জেরির মতো হলে কেই বা সম্মান দেবে বলুন? আপনি বরং এক কাজ করুন, বাড়ির ফিরে ডজনখানেক হরলিক্স কিনে খান, গ্রোথ ভালো হবে। গায়ে পায়ে বাড়লে আমি না হোক অন্য কেউ সম্মান দিতেও পারে। মারিয়া হতবুদ্ধি হয়ে গেল, আগোছল পাতা ফেলে বলল, আপনি কিন্তু আমার বডি শেমিং করছেন। করছি, লজ্জা লাগে না নিজের সিনিয়র একজনের সাথে এভাবে কথা বলতে? সাদিব সামনে পেছনে মাথা দুলিয়ে বলল, লাগছে। যাকে আমি নিঃসন্দেহে তুলে একটা আছাড় মারতে পারবো তাকে সিনিয়র ভাবতে ভীষণ লজ্জা লাগছে, বিশ্বাস করুন। মারিয়া হাঁ করে ফেলল, এত বড় কথা? আঙ্গুল তুলে বলল, দেখুন, দেখান। আঙ্গুলটা ভেঙে এলো তার। অসভ্য। সেম টু ইউ। ভেঙচি কেটে চলে গেল মারিয়া। সাদিব চবর্গীয় শব্দ করে বলল, এই আপদ এখানে এলো কি করে? মারিয়া ঘন করে মেহেদি পড়ছে হাতে। মৈত্রী প্রচুর ক্লান্ত। সারাটা বিকেলে বসে বসে সবাইকে দিয়ে দেওয়ার পিঠ, ঘাড়, হাতের কবজি সব ব্যথায় একশেষ। সেই বিছানায় শোয়ার জন্য উঠতে গেলেই মারিয়া বাধা দিল। কোথায় যাচ্ছ? মৈত্রী ক্লান্ত কণ্ঠে জানালো, একটু শুভ। আর একটু দাঁড়াও। মারিয়া ফোন উঠায় হাতে, ক্যামেরা খুলে ঘোষণা দেয়, সবাই সবার মেহেদি পরা হাত এভাবে সামনে মেলে দাও, আমি একটা হাতের ছবি নেই, দেব। পিউ জামার ফুল হাতা গোটালো, যতটুকু মেহেদি পড়েছে ততটুকু বের করে চিৎ করে সামনে বাড়িয়ে দিল। একইভাবে আদেশ মারল বাকিরাও। পুষ্প চ্যাটিং রেখে যোগ দেয়। আগেই গোল হয়ে বসেছিল সবাই, হাতের চৌত্র তৈরি হলো এখন। মারিয়া হাঁটুর ভর করে বসে ক্যামেরা উঁচু তুলল। পিউ হাসি খুশি মুখে বসেছিল। পেতে রাখা রঙিন হাতগুলো কি সুন্দরী না লাগছে দেখতে। সবার হাতের দিক একবার একবার চোখ বোলায় সে। আচমকা দৃষ্টি গেল শান্তার হাতের তালুতে। ডি লেখাটা দেখে হকচকিয়ে গেল পিউ। বৃহৎ নেত্রে তাকালো শান্তার মুখের দিকে, তার এইদিকে খেয়াল নেই। উজ্জস্বিত ভঙ্গিতে মারিয়ার ক্যামেরার দিকে চেয়ে পিউর চোখ দুটো ভীষণ ক্ষোভে জ্বলে উঠল। দাঁতে পিষে কিছু বলতে চেয়েও থেমে গেল। থমকে উঠে দাঁড়ালো হঠাৎ, কারো ধার না ধরে শব্দ করে কদম ফেলে ঘর ছাড়ল। সবার মনোযোগ বর্তাল সেদিকেই। মারিয়ার ছবি তোলায় ব্যাঘাত ঘটে। পুষ্প বুঝতে না পেরে বলল, ওর আবার কি হলো? পিউ সিঁড়ি বেয়ে নামতে নামতে চোখ মুছছে, দুহাত দিয়ে জোরে জোরে ডলছে। অল্পতেই ছিচকাদুনে হয়ে উঠেছে আজকাল। একটুতে কেঁদে ফেলছে, তার কি দোষ? শান্তা ডি দিয়ে তার নাম লিখেছে, সে কি জানে না? ওর সাতকুলে ওই অক্ষর দিয়ে কারো নাম নেই, নিশ্চয়ই ধূসরের নাম। ধূসর ভাই শুধু ওর, তাহলে ওনার নাম শান্তা কেন লিখবে? কোন সাহসে? পিওর ইচ্ছে করছিল হাতটা মুচড়ে ভাঙতে, ভদ্র বলে পারল না। আর এতেই যেন তরতর করে কষ্ট বাড়ছে। রাগ প্রকাশ করতে না পেরে অনেক জ্বালা। যদি মনের আশা মিটিয়ে শান্তাকে কটা আছাড় মারতে পারত, তবেই শান্তি পেত। প্রথম দিন ঠিক বুঝছিল তাহলে এই শান্তা দু আঙ্গুলের ডাইনিটা তার ধূসর ভাইকে লাইন মারছে। পিউ ডুকরে কেঁদে ওঠে। মিনা আমজাদ যে ঘরে থাকছেন সে ঘর ফাঁকা এখন, সবাই কাজে। পিউ বুঝে শুনেই ঢুকলো ভেতরে, পা দিয়ে দরজা ঠেলে চাপালো। কারোর সাথে কথা বলবে না, কারো চেহারা দেখবে না, পৃথিবী তাকে চায় না। পিউ মনোকষ্ট নিয়ে বিছানায় বসে আছে, পায়ের জুতো ছুঁড়ে মারে দূরে। উপরে হয়ে শুয়ে পড়ে, বালিশ চেহারার চেপে কাঁদে, বিড়বিড় করে বলে, শান্তা, তোকে আমি খুন করে ফেলবো, বেয়াদব।
মিনা বেগম অনেকক্ষণ ধরে পিউকে খেতে ডাকছেন, তাও মেয়ের আসার নাম নেই। এদিকে বিয়েবাড়ির এত কাজ, ময়মুনার সাথে হাত মিলিয়ে নিজেও বিশ্রাম পাচ্ছেন না। এর মধ্যে আলাদা করে ছেলেমেয়েরা খেয়াল রাখা সম্ভব? তাও যদি হয় এমন ধীরে মেয়ে। শান্ত হয়ে চুপ করে গেলেন তিনি। এখন এই মেয়েকে ডেকে মরে গেলেও লাভ নেই। শিকদার পরিবারের সব রক্তই ঘাটতেরা। দুশুর বাড়ির সামনের উঠোনে ছিল, পুরুষরা সব সেখানেই। এদিকে রান্নাঘরেও বসেছে বিশাল আয়োজন। আদা রসুন ছেলানোর প্রতিযোগিতা নেমেছে গৃহিণীরা। রাত বাড়ছে তাই বাচ্চাদের খেতে দিলেন আগে, পরে নিজেরা খাবেন না হয়। পুষ্প ফোন টিপছিল চেয়ারে বসে। মিনা বেগম বললেন, পিউয়ের খাবারটা নিয়ে ঘরে যা, দেখ হলো কি মেয়েটার। এর মধ্যে ধূসর বাড়িতে ঢুকে কারো সাথে কথা না বলে দোতলায় উঠে যায়। পুষ্প সেদিক থেকে দৃষ্টি এনে আবার ফোনে মন দেয়। মিনা বেগম উত্তর না পেয়ে বললেন, শুনেছিস কি বললাম? খালি ফোন, এই ফোনই তোকে খেলো। ওর খাবারটা নিয়ে দিয়ে আয়, না হলে আজ আর খাবেই না। পুষ্প মুখ না তুলেই বলল, খাবে, দিয়ে আসতে হবে না, তোমার মেয়ে একটু পরে আসবে। মেজাজ খারাপ হলো ওনার। বিদৃষ্ট কণ্ঠে বলল, তোকে বলেছি? আমি জানি। কি জানিস? পুষ্প রহস্য হেসে বলল, সিক্রেট। পিউ বারান্দায়, মায়ের ঘর থেকে এখনো যায়নি। যাবে কি করে? তাকে তো বর্ষার ঘরে শুতে দেওয়া হয়েছে, আর ওখানে এখন মানুষের ভর্তি। শান্তা চুন্নিটাও উপস্থিত। আর আজকের পর থেকে ওকে দেখলেও গা জ্বলবে পিউর। রাগ হবে। কখন না ছুটে গিয়ে চুল টেনে ধরে। সে নাক টেনে গ্রিল হাত ভরল। হেঁচকি উঠছে। কত যে কেঁদেছে কেউ জানে না। সবার কাছে এই কান্না ন্যাকামো মনে হবে। যে শুনবে সে হাসবে, কিন্তু পিউ জানে তার কষ্ট লাগছে, ভীষণ কষ্ট। পিউ ভেজা চোখে একবার নিজের হাতের দিক তাকালো। মধ্যেখানা এখনো ফাঁকা। ধূসর ভাইয়ের নাম লেখা হয়নি। অথচ শান্তা সেই ক্ষণে পিছন থেকে কেউ একজন ডেকে ওঠে, পিউ। পিউ সদাজগ্রত হয়। চট করে ঘুরে তাকায়। দাঁড়িয়ে ধূসর, ঘনভ্রুর মাঝে তিনটে ছোট ছোট ভাঁজ। এই শীতেও লোকটা ঘেমে যায়। শ্যামলা রং আর গ্রিল গলে আসা হলুদ আলো, সব মিলিয়ে ধূসর ভাই তার রাজপুত্রের মতন। পিউ বেদনা ভুলে নির্মেষেই চেয়ে রয়। এই লোক, এই মুখ, এই শরীর, এই কণ্ঠ, এই চাউনি সব কিছু তাকে আকর্ষণ করতে সক্ষম। এতটাই আসক্ত সে। ধূসর কখন তাকে আকৃষ্ট করে খাদের ধারে এনে দাঁড় করালো টেরও পেল না। এখন যে আর ফেরার উপায় নেই। জেনে শুনে ঝাঁপ দিতে হবেই। ধূসর ভাইয়ের প্রেমে যে মরণ সঞ্চিত। পিউ মোহে থেকে উঠে দাঁড়ালো। খাসনি শুনলাম? গুরুভাব কণ্ঠ তার ধ্যান ভাঙ্গায়, চেতনায় আনে। ফিরে আসে পুরনো দুঃখ ক্লেশে। সে মুখ ফিরে আরেক দিকে তাকায়। খাবো না। কণ্ঠে অভিমান। ধূসর দরজা ছিঁড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আবছা আলোয় পিউয়ের ফর্সা মুখ জ্বলজ্বল করছে। সে একবার চোরা নজর ধূসরের কোমরের অবধি দেখে নিল। ধূসর ঠান্ডা কণ্ঠে শুধালো, কেন? পিউ আরেকবার নাক টানল। ছোট করে জানালো, এমনি। ধূসরের কণ্ঠ দ্বিগুণ ভারী হলো। বলল, খেতে আয়। এগোতে নিল সে। পিউ উদ্বিগ্ন নিয়ে বলল, বললাম তো খাবো না। ধূসর থেমে দাঁড়ায়, ঘাড় বাঁকা করে সোচালো নেত্রে তাকায়। জিজ্ঞেস করে, মার খাবি? পিউ কিছুক্ষণ আহত চোখে চেয়ে রইল। আচমকা রক্ত জবার ন্যায় ঠোঁট দুটো ভেঙে আসে তার। হু হু করে কেঁদে উঠল। হতভম্ব হয়ে গেল ধূসর। বিস্মিত সে। আজ অবধি এত বকলো, মারলেও কখনো তো কাঁদেনি। অবাক হয়ে দু কদম এগিয়ে কাছে গিয়ে দাঁড়ালো। পিউর বাহু ধরে নিজের দিকে ঘোরালো। মোলায়েম কণ্ঠে শুধালো, কেউ কিছু বলেছে? পিউ দুপাশে মাথা নাড়ে। তাহলে? পিউ ঠোঁট কামড়ে ধরে। মনে পড়ছে শান্তার হাতের কথা। অন্য মেয়ের হাতে ভালোবাসার মানুষের নাম দেখলে মাথা ঠিক থাকে? তার অন্তরপুরের কান্না উগলে এলো। তোলপাড় চলল রুক্ষে। আওয়াজবিহীন ক্রন্দনে গাল থেকে গলায় এসেছে অশ্রুরা। ধূসর অধৈর্য হয়ে পড়ল। যথাসাধ্য স্থির থেকে বলল, হয়েছে কি বলবি? পিউ হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছল। ফিনফিনে ঠোঁট ক্রমে কাঁপছে। ভেজা কণ্ঠে নালিশ জানালো, শান্তা, ওর হাতে আপনার নাম লিখেছে ধূসর ভাই। ও কেন লিখবে আপনার নাম?
আপনার নাম শুধু আমি লিখব, আর কেউ না। পিউয়ের গাল ভিজে চুপচুপে, ঘন পাপড়ি বেয়ে পানি পড়ছে এখনো। দূর দূর করে বুক কাঁপছে, ভেতরটা ছটফটাচ্ছে। উদগ্রীব বেকুল চোখ দুটো সম্মুখের লম্বা চওড়া মানুষটার মুখমণ্ডলে। এই যে সে কাঁদল, অনেক শোকে হাই হুতাশ করলো। এসব কি ধূসর ভাইকে পারল ছুতে? কান্নার তোপে সে যে একটু হলেও মনের কথা বলেছে, সামান্য ইঙ্গিতও কি পেলেন না উনি? ধূসর দুর্বাধ্য দৃষ্টিতে তাকিয়ে, নির্জীব শান্ত উদ্বেগহীন চাহনি তাকে বিভ্রান্ত করছে। এই চোখে ভাষা নেই, থাকলেও তার ক্ষমতা নেই পড়ার। তবুও পিউ ক্লান্ত হয় না, একযোগে চেয়ে রয়। শেষমেশ ধূসরই দৃষ্টি ফেরালো, আরেকদিকে তাকিয়ে ঠোঁট গোল করে শ্বাস ফেলল, যেন হাওয়ায় উড়িয়ে দিল অভিপ্রায়। পরপর আবার তাকালো পিউর দিকে, প্রখর তপ্ত সুরে বলল, আমি সদর দরজা পার হওয়ার আগে তোকে টেবিলে দেখতে চাই, দ্বিতীয়বার যেন ডাকতে না হয়। পিউর হৃৎপিণ্ড দুভাগ হয়ে গেল কষ্টে, হতাশ আহত হলো যন্ত্রণায়। এতটা এতটা বলার পরেও ধূসর ভাই বুঝলেন না? তার চোখের জল পাষণ্ড মানুষটাকে স্পর্শ করলো না? এ কেমন পাথুরে মানব কে মন দিল পিউ? পিওর ভেজা নেত্রদ্বয় বিস্ময় সমেত চেয়েছে দেখল ধূসরকে। মানুষটা এক দণ্ড সময় ব্যয় করে না চোখ মেলাতে, এদিক ওদিক দেখে ছোট করে বলে ওঠে, আয়। এরপর ঘর ছাড়ে। নড়তে থাকা পর্দার দিকে তাকিয়ে পিওর অশ্রু টুপ করে ঝরে আসে গালের উপর। মনে মনে হাহাকার করে বলল, বুকটা দুমড়ে মুচড়ে দিলেন ধূসর ভাই। এতটা ইমোশনাল একটা মানুষ কি করে হয়? তখনই বাইরে থেকে ফের পুরো কণ্ঠে ভেসে ওঠে, কি হলো, এদিকে আয়। পিউ নিচের ঠোঁট কামড়ে ধরে, নিংড়ে আসা কান্না আটকায়, চোখ মুছে শক্ত করে মন। যে মানুষ ভালোবাসা বোঝে না, তার সামনে নিজেকে দুর্বল করার কোনো প্রয়োজন নেই। ধূসর ভাই অভিনয়ে কত পটু সেও দেখে ছাড়বে। পিউ হাঁটা ধরে, তাকে দরজা গলে বাইরে আসতে দেখে ধূসর নেমে যায় নিচে। পুষ্প ধূসরকে সিঁড়িতে দেখে ফটফটানো ফোন রেখে দিল পাশে, মন দিল খাওয়ায়। এতক্ষণ বলে বলেও যা করাতে পারেননি মিনা বেগম, মারিয়া আর বর্ষা বাদে বাকি সব ছোটরা এখানেই। সে ভাত নিয়ে বর্ষার ঘরে গিয়েছে। বউ মানুষ দুহাত ভরে মেহেদি পড়েছে, আজ আর হাতে পানি ছোঁয়াবে না বলে মারিয়াই খাইয়ে দিবে। ধূসর বেরিয়ে যায় না, বরং এসে দাঁড়ালো টেবিলের কাছে। পেছনে গুটি গুটি পায়ে পিউকে নামতে দেখেই পুষ্প ভ্রুক উঁচিয়ে মাকে বলল, কি বলেছিলাম না? মিনা বেগম বিহম্বল চেয়েছিলেন, তখন ভাবলেন ধূসর রুমে যাচ্ছে। দুটোকে নামতে দেখে বুঝিয়ে ফেললেন ঘটনা কি। অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়লেন দুপাশে। না, তার মেয়েটাকে টাইট দিতে ধূসরের জুড়ি নেই। পিউ এসে দাঁড়াতে ধূসর চেয়ার টেনে দেয়, গোমরা মুখ ইশারা করে বসে। পিউ বসলো, ঠিক মুখোমুখি পড়ল শান্তা। মাংসের হাড় হাতে তুলে বসে সে। চিবোতেও পারছেন না ধূসরকে দেখে, ভাবসাব কমে যাবে না? পিউর গা পিত্তি জ্বলে গেল ওকে দেখতে। বিরক্তি নিয়ে চোখ ফিরিয়ে মায়ের দিকে তাকালো। ভাত দিচ্ছ না কেন? রাগটুকু সব ঝেড়ে দিল ওনার উপর। ভদ্রমহিলা হতভম্ব হয়ে ধূসরের দিকে তাকালেন। ধূসর বলল, তার ছিঁড়ে গেছে তোমার মেয়ের, খাবার দাও যদি জোড়া লাগে। পিউ মাথা নামিয়ে দাঁত চেপে ধরে। ধূসর শান্তা দুটোকেই এখন অসহ্য লাগছে। একজন তার ভালোবাসার দিক হাত বাড়িয়েছে, অন্যজন বুঝেও না বুঝার ঢং করছে। মিনা বেগম মেয়েকে ভাত বেড়ে দিয়ে ফিরে গেলেন কাজে। যে যার মতো খেয়ে উঠে যাচ্ছে। সুপ্তি, রাদীপ, রোহান, মৈত্রী তাদেরও খাওয়া শেষ, অথচ পুষ্পর অর্ধেকও হয়নি। বরাবর আস্তে ধীরে খায় সে। পিউ প্লেটের ভাত নাড়াচাড়া করলেও শান্তা ইচ্ছে করে বসে আছে। পিউ চোখে একবারও পাশে তাকালো, ধূসর নেই। হাত ছেড়ে বাঁচলো, ভাবলো চলে গেছে। আঙ্গুলের ভাত ঝেড়ে প্লেটে ফেললো। খাওয়ার ইচ্ছে নেই একদম, খিদেটার মৃত। পিউ উঠতে গিয়েও শান্তার দিক তাকালো একবার। সে নিপুর যত্নে আঙ্গুলের ভাত তুলে মুখে পুড়ছে, যেন ভাত আঙ্গুল কেউই ব্যথা না পায়। আবার লাজুক চোখে তাকাচ্ছে তার পেছনে। পিউয়ের কপাল বেঁকে আসে। শাকচুনিটা কি দেখছে? সে তৎক্ষণাৎ পিছন ঘুরে তাকালো। ধূসর চেয়ারে বসে, ফোনে চোখ, অথচ পিউর বক্ষতালু অবধি জ্বলে পড়ে ছারখার হয়ে গেল। কটমটি ফিরে ফিরে তাকালো শান্তার দিকে।
কর্কশ কণ্ঠে বলল, খাওয়ার সময় এদিক ওদিক কী দেখছিস তুই? শান্তা থতমত খেল। পিউর কথা সবগুলো দৃষ্টি নিক্ষেপ হলো ওর দিকে। তার বুঝতে বাকি নেই পিউ দেখে নিয়েছে। যদি কাউকে বলে দেয়, সে সেকেন্ডের মধ্যে ভদ্র মেয়ে হয়ে উঠে তাড়াহুড়ো করে খাবার খায়, উঠে যায় হাত ধুতে। পিউ ভাতের লোকমা মুঠো করে চেপে ধরে। এইভাবে যদি শান্তার টুটিটাও টিপে দিতে পারত। ঠিক তখনই দেখলো ধূসরও ভেসিনের দিকে যাচ্ছে। পিউয়ের কলিজা ছলাৎ করে ওঠে। ধূসর ভাই শান্তার পিছন গেলেন কেন? সে অচিরাত উঠে দাঁড়ালো। পুষ্প জিজ্ঞেস করলো, কি হয়েছে? আসছি। এই মেয়ে! হঠাৎ পুরুষালী সুরে চমকে উঠল শান্তা। ততস্থ হয়ে ঘুরে তাকালো। ধূসরকে দেখে গুটিয়ে গেল এক ধাপ। ধূসর পা ফেলে এগিয়ে আসে, মুখোমুখি দাঁড়ায়, সরাসরি শুধায়, কি লিখেছ হাতে? শান্তার বুক ধক করে ওঠে। উনি জানলেন কি করে? অবুঝের ভান করে বলল, কই কি কি কিছুই লিখেছি, হাত দেখাও। শান্তা চুপসে গেল, ভয় পেল। দেখানোর বদলে উল্টে লুকিয়ে নিল পিঠের কাছে। ধূসর মৃদু হাসল। শান্তা শান্ত কণ্ঠে বলল, সকালে বলেছিলাম শুধরে যেতে, ছোট মানুষ বলে কিছু বলিনি। তার মানে এই নয় যে তোমাকে সিগন্যাল দিয়েছি আমার পেছনে ঘোরার। শান্তা মাথা নামিয়ে নিল। ধূসর আবার বলল, হাতে কি লিখেছ আমি জানি না। তোমার হাত যা ইচ্ছে লিখতে পারো, তবে এতে আমি সংযুক্ত কোনো সামান্য বিষয় যদি থাকে, সেটা নিয়ে তো 100 বার মাথা ঘামাবো। ধূসরের গুরুতর সুর ছোট্ট মেয়েটাকে কাঁপিয়ে তোলে। বাড়িয়ে কেউ শুনলে রক্ষে নেই। লোকটা তো অতিথি, সাথে কাউকে মানে না শুনেছি। ওনার কি যায় আসবে? আসবে না। শহীদ হলে সেই হবে। শান্তা মাথা নিচে রেখে বলল, আপনার ব্যাপারে কিছু লিখিনি, সত্যি বলছি। ধূসর তীক্ষ্ণ চোখে তাকায়। মিথ্যে শুনে মেজাজ খারাপ হয়, তবুও ঠান্ডা সুরে বলল, তোমার বয়স আমি পেরিয়ে এসেছি। গতকাল থেকে আমার দিকে যেভাবে তাকাচ্ছিলে, হাসছিলে, কি মনে হয় আমি বুঝিনি? বয়স কম, বুঝবেও কম। চোখের দেখায় কাউকে ভালো লাগা মানেই ভালোবাসা নয়। আর তোমার সঙ্গে তো এসব কথা আলোচনা করতেও আমার অস্বস্তি হচ্ছে। তবুও বলছি, পড়াশোনা করার সময় এখন বইয়ে মন দাও, না হলে আমি বাধ্য হব কথাগুলো তোমার বাবা মোতালিব মজুমদারের কানে দিতে। শান্তা চোয়াল ঝুলে পড়ে, চকিতে তাকায়, ঘন ঘন মাথা নেড়ে ভীত কণ্ঠে বলে, না না, বাবাকে বলবেন না, আমি আর এমন করব না, মনে থাকবে? শান্তা মাথা দুলালো। ধূসর যেতে নিয়ে আবার দাঁড়ালো, ফিরে তাকিয়ে বলল, সকাল হওয়ার আগে হাতের লেখা মুছে ফেলবে। যদি শুনতে পাই তা হয়নি, তোমার বাবাকেও দরকার হবে না। ভালো বিচার এই ধূসরও করতে পারে। শান্তা ঢোক গিলল। ধূসরের মারামারি খবর যেখানে গ্রাম ছড়িয়েছে, সেখানে তার কানে আসতে বাকি নেই। যে লোক অন্যের গ্রামে এসে মানুষ পেটায়, তার বিচারের আসামি হওয়ার সাহস আছে ওর? পিউ ছুটে এসে বসলো কেদারায়। তাড়াহুড়ো ওড়নার কোনাটা আটকালো কাঠে। চেয়ারের পায়ার হোঁচট খেয়েছে, পা বেঁধেছে, অথচ ভ্রুক্ষেপ নেই। তড়িঘড়ি করে মাথা ভাতে হাত ডোবালো। ব্যস্ততা দেখালো খানায়। পুষ্প কপাল কুঁচকে বলল, হয়েছে কি তোর? এরকম করছিস কেন? কোথায় গিয়েছিলে? পিউ কথা বলে না। আনন্দে তার দম আটকে আসছে, হাত পা কাঁপছে, হাঁসফাঁস আঙ্গুল চলছে না। এতক্ষণ দুঃখে খেতে পারেনি, এখন খুশিতে। একটু পরেই ধূসর এলো, ঠিক তার পেছনে দাঁড়িয়ে পুষ্পকে বলল, প্লেট খালি হওয়ার অবধি ও যেন না ওঠে, এটা দেখার দায়িত্ব তোর। পুষ্প মাথা হেলিয়ে জানালো, আচ্ছা। ধূসর বেরিয়ে গেল। আবার জোরে শ্বাস টানল পিউ। চোখ বুঝে চট করে মাথাটা এলিয়ে দিল পেছনে। পুষ্প উদ্বিগ্ন হয়ে বলল, কী রে, শরীর খারাপ লাগছে? পিউ অমন হয়েই দুদিকে মাথা নাড়ে, আইঢাই করে বলে, আমার খুশিতে মরে যেতে ইচ্ছে করছে আপু। পুষ্প ভরকে গেল, এসব কি কথা? পিউ সোজা হয়ে তাকালো। পুষ্পর হাত নিয়ে বুকের কাছে ধরে বলল, এই দেখ কি জোরে কাঁপছে, মনে হচ্ছে লাফ দিয়ে বেরিয়ে আসবে। একটা স্কচ টেপ আনতো, হার্ট অ্যাটাক করে ফেলতে পারি আবার। পুষ্প ভ্যাপাচাকা খেলো, সাথে নাক মুখ কুঁচকে বলল, ধূসর ভাই ঠিকই বলেছে, তোর মাথার তার আসলে ছেঁড়া, পাগল কোথাকার। মুখ বেঁকিয়ে হাত ধুতে চলে গেল সে। পিউ সেদিক চেয়ে মনে মনে বলল, পাগল কি আজ হয়েছি? ধূসর ভাইয়ের প্রেমে হাসপাতালে পেশেন্ট আমি,
ওনার চিকিৎসা ছাড়া সুস্থ হব না। সুমনা বেগম প্লেটে ভাত মেখে ঘুরছেন। 2 টুকরো মুরগির মাংস আর একটু আলু ডলে ডলে মেখেছেন। রিক্তটা এখনও ঝাল খেতে পারে না, কিন্তু কথা হলো ছেলেটা কই? সেই থেকে খুঁজছেন, হদিশ নেই। পুরো বাড়িময় ঘুরলেন, একে ওকে জিজ্ঞেস করলেন, কেউ বলতে পারল না। চিন্তায় এখন অবস্থা শোচনীয় তার। গ্রামের বাড়ি আশেপাশে কত ঝোপঝাড়, বিশাল বিশাল পুকুর, হাওর, ছেলে তো সাঁতারও জানে না। মায়ের মন ঝুপ করে আশঙ্কায় ডুবে গেল। অধৈর্য হয়ে ভাতের প্লেট রেখে ঘর থেকে বের হলেন, চললেন বাইরে। আনিস তো সেখানেই আছেন, ওখানেই থাকলেও থাকতে পারে। তিনি যাওয়ার আগেই দরজা দিয়ে ঢুকলো সাদিফ, 2 কাঁধে রিক্ত বসে। দুজন হুল্লোড় করতে করতে প্রবেশ করলো। ছেলেকে দেখে স্বস্তির শ্বাস নিলেন সুমনা। এগিয়ে গেলেন দ্রুত, মৃদু ধমকে বললেন, এই ফাজিল ছেলে, কোথায় ছিলে তুই? রিক্ত আধো বলিতে বলল, বাইরে। বাইরে গেলে মাকে জানাতে হয় না? নামো, নামো, এখন খাবে। খাওয়ার কথা শুনে রিক্ত চোখ বড় বড় করলো, দুদিকে প্রচণ্ড জোরে মাথা ঝাঁকিয়ে বলল, না না, খাবো না। চুপ, কোনো কথা নয়। এই সাদিফ, নামাত দুষ্টটাকে। সাদিফ নামাতে গেলে রিক্ত উল্টে আষ্টে পৃষ্ঠে খামচে ধরল তার চুল, কিছুতেই নামবে না। সাদিফ চেঁচিয়ে উঠল, ছোটো মা, চুল ছিঁড়ে নিল তোমার ছেলে। পিউরা টেলিভিশন দেখছিল। এই দৃশ্য দেখে হাসিতে ফেটে পড়ল সব। সুমনা বেগম প্রচণ্ড জোর খাটিয়ে কোলে নিলেন ছেলেকে। ভাত খেতে হবে ভাবতেই শোক দুঃখে ভ্যা ভ্যা করে কেঁদে দিল রিক্ত। তিনি কানেই তুললেন না, এসব রোজকার ব্যাপার। নিরুদ্বেগ ভঙ্গিতে ঘরের দিকে এগোলেন। এদিকে সাদিফ হাঁপিয়ে গেছে, কোমরে হাত দিয়ে শ্বাস নিল সে। রিক্তর টানাটানিতে এলোমেলো চুল হাত দিয়ে গোছালো। এরপর গিয়ে ধপ করে বসে পড়ল পিউর পাশে। তার মনোযোগ ততক্ষণে টিভি পর্দায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সাদিফ বার বরাবর মতো নির্দেশ দিল, যা পানি নিয়ে আয়। পিউ তাকালো, কপালে ভাঁজ, ঠোঁট উল্টে বলল, বেড়াতে এসেও কাজ করাবেন? করাবো, যা। পিউ অনাগ্রহ উঠতে নিলে মৈত্রী আগ বাড়িয়ে বলল, আমি আনছি, তুমি বসো। পিউ খুশি হয়ে মাথা নাড়ল, আবার ঝটপট বসে গেল। মৈত্রী চঞ্চল পায়ে যায় পানি আনতে। সাদিফ অবাক হয়ে চেয়ে থাকলো তার যাওয়ার দিকে। এই মেয়ে, ভাবগতি কেমন না? আজ সকাল থেকেই দেখছি অকারণে ঘুরছে চারপাশে, কেমন কেমন করে তাকাচ্ছে। যার থেকে এসব আশা করে তার নাম নেই কোথাকার কোন। সে একবার চাইল সিরিয়ালে মনোযোগী পিউর দিকে। এর মধ্যেই পানির গ্লাস এনে বাড়িয়ে দিল মৈত্রী। সাদিফ সহজ সাবলীলভাবে হাতে নেয়, ছোট করে জানায় থ্যাঙ্কস। তার মধ্যে একটুও দেখলও না যে মৈত্রী আশাহত হলো। হাসাহাসি কোমল চেহারাটা মিইয়ে গেল, বলল না কিছু। সুধীর কদমে পূর্বের স্থানে ফিরে গেল পুনরায়। গ্লাসে চুমুক দিতে দিতেই হঠাৎ সিঁড়ির দিকে চোখ গেল সাদিফের। মরিয়া নামছে, হাতে এত থালাবাটি। বর্ষাকে খাইয়ে কেবলই এলো, সে সরাসরি রান্নাঘরে ঢুকেছে। মেয়েটার কথা তো তার মাথাতেই ছিল না। পুরনো প্রশ্নটা মনে জেগে উঠল আবার। এই উটকো ঝামেলা এখানে কেন? ভাইয়া এনেছেন? না না, ভাইয়া মেয়েদের সাথে আনবেন নাকি? সাদিফ কাকে জিজ্ঞেস করবে বুঝে পেল না। পিউ পুষ্প এদের কাছে জানতে চাইলে উল্টোপাল্টা ভাববে। সে আশপাশে তাকালো, তখনই দস্ত ভঙ্গিতে বাড়িতে ঢুকলো বেলাল। কিচেনের দিক ছুটতে গেলেই পথ আগলে দাঁড়ালো সাদিফ। ছেলেটা থামলো, ব্যস্ত কণ্ঠে বলল, কিছু বলবেন ভাইয়া? ভীষণ তাড়া আছে আমার। কিসের তাড়া? বাজি ফাটার ম্যাচ বক্স লাগবে, আমাদেরগুলো শিশিরে ভিজে গেছে, জ্বলছে না। আচ্ছা যাবে, আগে বলো ওই কালো চুড়িদার পরা মেয়েটিকে। তার ইশারা করার দিকে তাকালো বেলাল। কাউকে দেখতে না পেয়ে বলল, কোন মেয়ে? রান্নাঘরে দেখে এসো। বেলাল মাথা নাড়ল, রান্নাঘরে গিয়ে উকিয়ে দিল। কালো জামায় শুধুমাত্র মারিয়াকে দেখে আবার ফেরত এসে বলল, ওটা তো মারিয়া আপু, নামটা আমিও জানি। কি হয় তোমাদের? আপুর বেস্ট ফ্রেন্ড। সাদিপের ভ্রু উঠে এলো, তবদা খেয়ে বলল, বর্ষার বেস্ট ফ্রেন্ড মানে ওর সাথে পড়ে? হ্যাঁ, কেন? সাদিপ নির্বোধ বনে থাকলো কিছু সময়। এই মেয়ে বর্ষার বয়সী, অথচ তাকে বলেছে ধূসরের বন্ধু। তার মানে বড় সাজার নাটক, যাতে সে বকার মতো সম্মান দেয়।
ভাগ্যিস সে তখন দমে যায়নি, না হলে মেয়েটা কি মুরগিটাই না বানাতো। বেলাল সাদিফের ভাবুক চেহারা দেখলো, ভ্রু উঁচিয়ে দুষ্টুমি করে বলল, আপনার কি আপুকে পছন্দ হয়েছে ভাইয়া? সাদিফ চোখ কুঁচকে তাকায়, প্রচণ্ড অনীহা কণ্ঠে বলল, ছে, আমার চয়েসে এত বাজে না। বেলাল মুখ ছোট করে বলল, এভাবে বলছেন কেন? উনি কিন্তু আমার ক্রাশ। তো আমি তোমাকে কখন বললাম তোমার চয়েস ভালো? বেলাল বাচ্চাদের ন্যায় ঠোঁট ফোলায়। সাদিফ গভীরভাবে ভেবে হঠাৎই বক্র হাসল। ওষ্ঠের এক পাশ সুচালো হলো। মনে মনে বলল, মিস ম্যালেরিয়া, বরসে যে সম্মান নিতে চেয়েছিলেন তাই না? এমন সম্মান দেব এবার? আমি এখন যাই ভাইয়া। উত্তরে সাদিফ হেসে বলল, কাঁধে হাত রাখলো। ওকে। আগলে হাঁটতে হাঁটতে বলল, বেলাল, তোমাকে আমি আরও বাজি কিনে দিব। একটা কাজ করতে পারবে তো আমার? ডেকোরেশনের সব কাজ শেষ, সবাইকে সাধ্যমতো বোঝানোর ইতি টেনেই পুরুষগণ বাড়িতে ঢুকল। ঠান্ডার মধ্যে এতক্ষণ বাইরে থেকে গলা বসে গেছে আফতাবের। ফিরেই 2 কাপ চা সাবার করেছেন, তাও কাজ হলো না। এখনও ফ্যাঁসফেঁসে আওয়াজ বের হয়। আর যতবার কথা বলছেন, রুবাইদা বেগম হেসেছেন ঠোঁট টিপে, মজা পাচ্ছেন তিনি। শেষমেশ আফতাব ধরলেন, গলা ঠিক না হওয়া অবধি টু শব্দ করবেন না। এই মহিলা কথা বলো করে কেঁদে কেটে অজ্ঞান হলেও না। সারাদিন খাটুনি শেষে বিশ্রাম করতে গেলেন রাশিদ, আমজাদ, মোতালিব সবাই, অথচ গৃহিণীদের ছুটি নেই। আদা রসুনের পর এবার চলছে মটরশুঁটি বাছাইয়ের কাজ। ময়মুনা খাতুনের খিদের পেট চৌচো করছে, মিনা বেগমও একই অবস্থা। কিন্তু হাতের কাজ ফেলে জানি বা কি করে? সময় এত নেই। ও বাড়ি থেকে আবার বর্ষার কাপড় চোপড় দিয়ে যাবে। বরের বাড়ির লোক যেহেতু, তাদেরও আপ্যায়ন ব্যবস্থা করার ব্যাপার আছে। এর মধ্যে হাত প্লেট সাজিয়ে হাজির হলেন রুবাইদা বেগম। ওনার সাংঘাতিক বাতের ব্যথা আছে, তাছাড়া বেশিক্ষণ ঝুঁকে কাজ করতে পারে না বলে কিছুতেই হাত ছোঁয়াতে দিলেন না মিনা বেগম। নিজেদের বাড়িও যেতে দিলেন না, এমনকি জমা সুমনাকেও না। তার বাপের বাড়ি বেড়াতে এসে জায়েরা খাটবে কেন? ওনারা অনেক জোরাজোরি করেও লাভ হলো না। মিনা বেগম অটল। রুবাইদা এসে লোকমা তুলে তার সামনে ধরে বলল, এই নাও আপা, কাজ করতে করতে খেয়ে নাও দেখি। মিনা বেগম চমকে গেলেন, আপ্লুত চোখে চাইলেন, পরপর হেসে মুখে নিলেন ভাত। রুবাইদা বেগম গেলেন ময়মুনা খাতুনের কাছে। একই রকম লোকমা তার মুখের সামনেও ধরলেন, তিনি মানা করলেন না, হেসে খেয়ে নিলেন। কাজে লেগে থাকা সবাইকে ঘুরে ঘুরে খাইয়ে দিলেন উনি। ভাত লাগলে আবার নিয়েও এলেন প্লেট ভরে। মিনা বেগম বললেন, এসবে কি দরকার ছিল বলো তো মেজো? রুবাইদা বেগম হাত ধুয়ে এগিয়ে এলেন, নিষ্কোচন তার মুখটা মুছিয়ে দিতে দিতে বললেন, কোনো কাজ তো করতেই দিচ্ছ না, এতটুকু করলে কি হয়? মিনা বেগম ঠোঁট ভরে হাসলেন, এক হাত বাড়িয়ে বললেন, আয় দেখি একটু জড়িয়ে ধরি। রুবাইদা বেগম সাথে সাথে আঁকড়ে ধরলেন তাকে। জবা আর সুমনা মাত্র দাঁড়িয়েছেন এসে। এই দৃশ্যে দুজনেই ছুটে এলো। অপর থেকে যেভাবে পারল একজনকে আগলে নিল। 4 জায়ের মেলবন্ধন দেখে উপস্থিত সবার মন প্রাণ জুড়িয়ে যায়। শিউলি খাতুন ভীষণ বিস্ময় নিয়ে দেখলেন সব, আর চোখে একবার তাকালেন ময়মুনার পানে। তিনিও তাকিয়েছেন তখন, সাথে সাথে মাথাটা নামিয়ে নিলেন শিউলি। তাদের 2 জায়ের মধ্যে এত মিল নেই, ধরাবাঁধা সবটাই। ময়মুনার থেকে তিনি উচ্চ বংশের বলে মনে মনে হিংসে করতেন, দূরত্ব রেখে চলতেন। কত বড় ভুলই না করেছেন। তার ননাসের সাথে জায়েদের কি মিল, কি সখ্যতা! এমন ভালোবাসা দেখলেও মনে শান্তি লাগে। ধূসর খেয়ে বসেছে কেবল। সাদিফও উল্টো পাশে বসে ফোন বের করলো। সারাদিন সোশ্যাল মিডিয়ার ঘটা হয়নি। দিনে 1000খানেক ছবি তুলেছে সে, আপাতত ডিপি পাল্টাবে। সে ফেসবুক অন করতেই হুড় হুড় নোটিফিকেশন ভরে গেল। টুংটুং শব্দে বিরক্ত চোখে চাইল ধূসর। ফোন সাইলেন্ট করছি, আদেশ মানল সাদিফ। তারপর একে একে নোটিফিকেশন সবগুলো ঘাটল। নতুন 2টো ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। চেক করতে দেখলো অবন্তী, নাজনীন, মৈত্রী নাম দিয়ে এসেছে একটা। সাদিফ প্রোফাইল ঢুকে মেয়েটির আইডি দেখতে স্ক্রল করে। মৈত্রীর চেহারা দেখে চিনে ফেলল, এটা তো ওরই তোলা ছবি, দুপুরেই তুলে দিল। ক্যাপশনে চোখ যেতেই সাদিফের নেত্র ঘোলা হয়ে আসে। ক্লিক প্রিয় মানুষ।
সাদীপ তড়িঘড়ি করে ফোন থেকে চোখ তুলে আশেপাশে তাকায়। মৈত্রীরা গল্পে বিভোর। সে তাকানো মাত্র আর চোখে মেয়েটা তাকালো। সাদীপ অমনি সরিয়ে আনলো দৃষ্টি, ঢোক গিলল পরপর। এই মেয়ে কি তাকে নিয়ে উল্টোপাল্টা ভাবছে? হায় হায়, তাহলে এই সর্বনাশ। বসার ঘরে আপাতত ছোটদের দখলে। এদিকে সাউন্ড সিস্টেমও বন্ধ। সারাদিনের ধকল শেষে জিরোচ্ছে। এর মধ্যেই বর্ষা সমেত উপর থেকে নেমে এলো মারিয়া। প্রত্যেকে একবার একবার দেখে বলল, এ কি, বিয়ে বাড়ি এত নেতিয়ে থাকলে হয়? সবাই চুপ করে আছো কেন? সাদি ফোনের দিকে চেয়ে আওড়ালো, তো কি বাদরের মতো লাফাবে? মারিয়া নাক ফুলিয়ে বলল, আমি কি আপনাকে বলেছি আপনি কেন যেচে ঝগড়া করতে চাচ্ছেন? সাদীপ তাকালো, টেনে বলল, না না আপু, কি যে বলেন, আপনি হলেন সম্মানীয় মুরব্বী, আপনার সাথে ঝগড়া করব আমি? তারপর দুগালে দুটো থাপ্পড় দিয়ে বলল, তৌবা তৌবা। বর্ষা ওরা কিছুই বুঝল না। জিজ্ঞাসাও চেহারায় তাকায় মারিয়ার দিকে। ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় কথা কাটাতে সে ব্যস্ত কণ্ঠে বলল, অভি, বর্ষা, পুষ্প, চলো আমরা সবাই মিলে ট্রুথ আর ডেয়ার খেলি। সুপ্তি লাফিয়ে ওঠে। এতক্ষণ সে, শান্তা, মৈত্রী এক জায়গায় বসে গল্প করছিল। সেখান থেকে লম্বা পায়ে দৌড়ে এসে শুনেই বর্ষাসহ বাকিরাও হৈ হৈ করল। পিউ দুরন্ত পায়ে নেমে এলো নিচে, স্ফুত কণ্ঠে বলল, কি খেলবে সবাই? আমিও খেলবো। ট্রুথ ডেয়ার? খেলবো খেলবো। বর্ষা বলল, কিন্তু বসবো কোথায়? কেন, পার্টিতে? শান্তা বলল, আমি নিয়ে আসছি। মিনিটের মাথায় পাটি হাতে ছুটে এলো সে, বিছিয়ে দিল ফ্লোরে। অমনি হাঁটুপুটি করে বসে গেল সবাই। মাঝখানে বিশাল জায়গা রেখে গোলাকার বানালো। বর্ষা গলা একটু উঁচিয়ে বলল, আপনারা খেলবেন না ভাইয়া? পুষ্প পিওর কানের কাছে এসে বলল, বর্ষা জিজ্ঞেস করার লোক পেল না ধূসর ভাই কিনা খেলবে। তারপর দু বোন ঠোঁট চেপে হাসলো, যেন দারুণ কৌতূহলী শুনল আজ। ধূসরের কোচকানো ভ্রু, চোখ ফোনে নিবদ্ধ। উত্তর করল সাদীপ বিরস কণ্ঠে বলল, বাচ্চাদের খেলা আমরা খেলি না। মারিয়া মুখ ভ্যাংচ করে বলল, তখনই কোত্থেকে ছুটে এলেন আনিস, পেছনে সুমনা বেগম। রিক্তকে কেবল ঘুম পাড়িয়ে এলেন। তিনি হন্তদন্ত ভঙ্গিতে বললেন, এই এই, কি করছিস তোরা? পুষ্প জবাব দেয়, ট্রুথ ডেয়ার খেলছি চাচু। আনিস ব্যস্ত কণ্ঠে বললেন, সর বসিয়ে আমিও খেলবো। সবাই অবাক চোখে তাকালো। আনিস বসে পড়লেন। সুমনা বেগমও বাবু হয়ে দখল করলেন জায়গা। পিউ ভ্রুত তুলে বলল, তুমিও খেলবে চাচ্ছো? অবশ্যই, আমি এখনো তরতাজা যুবক, বুঝলি? বুড়ো হয়ে যায়নি। আমাকে তোরা তোদের টিমের ভাববি সব সময়। সুমনা বেগম বললেন, আর আমাকেও? আনিস নিস্পৃহ কণ্ঠে প্রতিবাদ করলেন, এক এক বাচ্চার মা আবার যুবতী সাজে? সুমনা চেতে বললেন, তুমি কি, তুমিও এক বাচ্চার বাপ? আনিস কলার ঝাঁকিয়ে জবাব দিলেন, স্বর্ণের আংটি আবার বাঁকা। হু হা করে হেসে উঠল সকলে। পিউয়ের মনে চট করে উদয় হলো একটি নতুন ইচ্ছের। সে আস্তে ধীরে উঠে ধূসরের কাছে গিয়ে দাঁড়ালো, ছোট কণ্ঠে আবেদন করল, ধূসর ভাই, আসুন না খেলি। ধূসর তাকালো, চোখ শুরু করে বলল, তুই না একটু আগে কাঁদছিলি? পিউ অমনি 32টা দাঁত বার করে বলল, ওটা তো অসুখে কেঁদেছি, কিন্তু অমন ওষুধ পেয়েছি, সব অসুখ সেরে গিয়েছে। এখন আসুন না। ধূসর চোখ মুখ গম্ভীর করে বলল, না। পিওর আদল কালো হয়ে গেল। পরপর সাদিককে বলল, সাদিক ভাইয়া, আপনি ও খেলবেন না? সেও মাথা নাড়ালো। তার দুটো কারণ আপত্তি, এক মারিয়া প্রস্তাব করেছে, আর দ্বিতীয়ত মৈত্রী খেলছে। সাদিফের মন বলছে এই মেয়ের হাবভাব ভালো নয়, জল বেশি দূর গড়াতে দেওয়া ঠিক হবে না। তখন আনিস বললেন, কেন রে, আয় সবাই মিলে খেলি, মজা হবে। ধূসর, সাদিপ চলে আয়, ইতিহাস রচনা করব আজ, ফার্স্ট ছেলেরা। পিউ আবার আস্তে করে বলল, ধূসর ভাই প্লিজ। ধূসর দীর্ঘশ্বাস ফেলল। ফোন টিপতে থাকা হাত দুটো নিশ্চল হলো। উঠে দাঁড়ালো, ফোন পকেটে ভরল। কোনো কথা না বলে এসে বসে গেল আনিসের পাশ ঘেঁষে। হাসির প্রকোপে পিউয়ের অধর ফাঁকা হয়ে এলো। ধূসরকে বসতে দেখে অপ্রস্তুত হয়ে পড়ে শান্তা। একটু আগের হুমকি মনে পড়ে যায়। কিশোরী মনে মন দুলে উঠতে গিয়েও সহজ হলো। বাবা মা কেউ জানলে জ্যান্ত কবর দিবে। থাক বাবা, দরকার নেই প্রেমের। পিউ হুলস্থুল করে এসে আগের স্থানে বসলো।
ঠিক তার ধূসর ভাইয়ের সামনাসামনি। সাদিপ মাথা চুলকালো ধূসরকে যেতে দেখে। এবার নিজের ইচ্ছেও করলো খেলতে বসায়। কিন্তু যে ভাব নিয়েছিল এতক্ষণ, এখন যেচে উঠে গেলে এগোটা কমে যাবে না? কেউ তো ডাকেও না। তার উসখুস বেড়ে আসে। বিড়বিড় করে বলে, কেউ ডাকো, একবার ডাকো, ডাকো না রে। মৈত্রী তখনই মিহি কণ্ঠে বলল, আপনিও আসুন না। সবাই যখন বসলো আপনি বা বাদ যাবেন কেন? অন্য সময় হলেও শুনতো না। এই ক্যাপশন দেখে দেখে তো আরোই না। অথচ এখন ফটফটা উঠে দাঁড়ালো সে, চকচকে কণ্ঠে বলল, সবাই এত করে যখন বলছে তখন খেলি। মৈত্রী জাগা দিল যাতে ওর পাশে বসে সাদিফ, কিন্তু সে খেয়াল অবধি করেনি। ঘুরে গিয়ে দাঁড়ালো অন্য পাশে। পিউ পুষ্প পাশাপাশি ছিল। সাদিফ পিউকে বলল, বসবো? সরে বস। পিউ চোখ তুলে বলল, কত জায়গা, এখানেই বসবেন? হ্যাঁ, এখানেই। আগাও দিকে। পিউ কিছু বলল না, চুপচাপ সরে গেল। হঠাৎ খেয়াল হলো পুষ্প ছিল তার পাশে। সাদিপ ভাইয়া সরতে বলছেন নাকি? আপুর পাশে বসবেন দেখে সে দুষ্ট হেসে ভ্রু নাচিয়ে নাচিয়ে বলল, বুঝি বুঝি, সব বুঝি ভাইয়া। কি বুঝছিস? এই যে এখানে কেন বসলেন? সাদিফ অনিশ্চিত কণ্ঠে বলল, আসলে বুঝেছিস? পিউ কনফিডেন্স নিয়ে মাথা দুলালো। সাদিফ আরেকদিকে চেয়ে হাসলো। মৈত্রীর মন খারাপ হলো সে না বসায়, তবে একটা বিষয় লক্ষ্য করছে, সাদিফের সাথে পিউর একটু বেশি ভাব। লোকটাকে পেতে গেলে আগে ওকে ডিঙ্গোতে হবে তাহলে। সুপ্তি কোত্থেকে একটা কাচের বোতল জোগাড় করে এনে মারিয়ার হাতে দিল। সে বোতল নিয়ে বলল, তাহলে এখন এটা এখানে রেখে ঘোরাবো? যার দিকে যাবে প্রশ্ন তাকে করা হবে। ট্রুথ না ডিয়ার সেটা অবশ্যই যার যার পছন্দ। তবে হ্যাঁ, পরপর দুবার ট্রুথ নেওয়া যাবে না। সাদিফ নিরস কণ্ঠে বলল, এগুলো সবাই জানে, নতুন কিছু থাকলে বলুন, না হলে স্টার্ট দি গেম। মারিয়া অসহ্য ভঙ্গিতে তাকায়। সাদিফ সচেতন কণ্ঠে অবুঝ সেজে বলল, এভাবে তাকাচ্ছেন কেন আপু? ছোট মানুষ, ভয় লাগে। মারিয়া ফের ভেংচি কাটে। সাদিফের গা জ্বলা কথাবার্তা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে আবার বলল, প্রথমে কে ঘোরাবে? আনিস উৎসাহ নিয়ে বলল, আমি ঘোরাবো। আচ্ছা। এরপর বোতল ঠেলে দিল ওনার দিকে। আনিস শার্টের হাতা গুটিয়ে প্রফুল্ল চিত্রে বোতলের এক প্রান্ত ধরে টান দিতে ভো ভো করে ঘুরে ওঠে সে। সবাই ব্যগ্র করে দেখতে থাকে। কার দিকে এসে থামবে কে জানে। একটা সময় ঘুরতে ঘুরতে এসে থামলো বর্ষার সামনে। পিউ পুষ্প সবাই হো হো করে বলে আনন্দ ধ্বনি তুলল। মৈত্রী বলল, বলো আপু, কি নিবে? বর্ষা হাঁ করার আগেই বেলাল বলল, কি আবার টুথ নেবে? ওর সাহস আছে নাকি ডেয়ার নেওয়ার? বর্ষার এগোতে লাগলো। চটপট দেখিয়ে বলল, তুই আমাকে ভীতু ভাবিস? আমি মোটেও ভীতু নই। শান্তা বলল, তাহলে ডেয়ার নাও। বর্ষা আগে পিছে না ভেবেই বলল, যা নিলাম। বেলাল এক হাত তুলে বলল, আমি দেব ওকে ডেয়ার, আমি দেব। আচ্ছা দাও, কিন্তু তাড়াতাড়ি। বেলাল একটু ভেবে বলল, যা এই মুহূর্তে ঠান্ডা পানি দিয়ে গোসল করে আয়। বর্ষার চোখ বেরিয়ে এলো। আর্তনাদ করে বলল, কি এখন? হ্যাঁ, অসম্ভব, অনেক ঠান্ডা আজ। এখন এই রাতে কোন পাগলে গোসল করবে? বেলাল কাঁধ উঁচু করে বলল, সে আমি কি জানি, ডেয়ার নেওয়ার আগে ভাবা উচিত ছিল। ফিল আপ করতে পারিস না, তাহলে খেলার জন্য লাফালি কেন? অপমানে বর্ষা থম ধরে বসে রইল কিছুক্ষণ। এই কনকনে ঠান্ডায় দাঁতে দাঁতে বাড়ি লেগে যেখানে সেখানে গায়ে পানি ঢালা। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, অন্য কিছু দেওয়া যায় না? বেলাল মাথা ঝাঁকায়, না। যাচ্ছি। মুখ ভার করে উঠে গেল সে। ও যেতেই সবাই শব্দ করে হেসে ফেলল। বেলাল রাদীপকে বলল, যাও তো ভাইয়া, সত্যি আপু গোসল করছে কি না দেখে আসো। গোয়েন্দাগিরি রাদীপের পেশন। বড় হলে ছোট চাচ্চুর মতন হবে সে। এক কথায় দুলতে দুলতে ছুটে গেল। মারিয়া বলল, এমন ডিয়ার দিলে বর্ষার তো আজ খবর হয়ে যাবে বেলাল। সাদিপ মনে মনে বলল, একটু পর আপনারও হবে মাননীয় ম্যালেরিয়া আপু, অপেক্ষা করুন। বেলাল চুল উপরে ঠেলে দেয়, একটু ভাব নিয়ে জানায়, সেদিন ঘুম থেকে উঠিনি বলে গায়ে পানি ঢেলে দিয়েছিল, আজকে প্রতিশোধ নিলাম। সুমনা বেগম চিন্তিত কণ্ঠে বললেন, কিন্তু ওর তো ঠান্ডা লেগে যাবে। আরে না আন্টি, ওর অভ্যাস আছে সন্ধ্যাবেলা গোসল করার। তাছাড়া গুন্ডাদের সর্দিও দেখছেন কখনো? আচ্ছা, বর্ষা আসুক, আমরা ততক্ষণে খেলতে থাকি। পুষ্পর কথায় শতহাত পোষণ হয়। বোতল ঘোরাতে গেল সে। পিউ আবদার করলো, আমি ঘোরাই। পুষ্প ওর দিকে ঠেলে দিয়ে বলল, নে। পিউ উৎফুল্লিত চিত্রে বোতলের শীর্ষ ধরে টানল।
ঘুরল সেটা, কিন্তু শেষমেশ এসে ওর দিকেই থেমে গেল। পিউ নিরাশ কণ্ঠে বলল, যা বাবা, এত বেইমানি। পুষ্প বলল, বেশ হয়েছে। মারিয়া শুধালো, বলো পিউ, কি নিবে? সুপ্তি পাশ থেকে বলে ওঠে, ডিয়ার ডিয়ার নাও। পিউ মাথা ঝাঁকালো, তবে সাবধান করলো, আমাকে কিন্তু এই গোসল টোসল জড়াবে না কেউ। এখন গোসল করলে আপাতত 3 দিন বিছানা থেকে উঠতে পারবো না, কনফার্ম। বেলাল জানালো, আরে না পিউপো, এক ডিয়ার এক বাইর। পিউ একটু স্বস্তি পেল, নিশ্চিন্ত কণ্ঠে বাছাই করলো, তাহলে ডিয়ার। মৈত্রীর সঙ্গে সঙ্গে বলল, একটা গান গেয়ে শোনাও। পিউ চমকালো না, বরং অবাক হয়ে বলল, গান? হ্যাঁ, কতবার কতবার গুনগুন করতে শুনেছি, এবার পরিষ্কারভাবে শুনবো, গাও। পিউ আর চোখে একবার ধূসরের দিকে তাকায়, তার শীর্ণ চোখ এদিকেই। মানুষটার শ্যামলা চেহারা পিউর প্রেম প্রেম উথলে আনে, অনুরাগের সাগরে ডুবিয়ে দেয় মন। সে নিচের দিকে চেয়ে চোখ নামায়, শ্বাস টেনে ধাতস্থ হয়, মৃদুকণ্ঠে গুনগুনিয়ে গেয়ে ওঠে, আগার তুম মিল যাও জামানা ছোড় দেঙ্গে হাম। গানের প্রতিটি কথার নিবেদন ধূসরের ভাই, তাকে জুড়ে এর সমগ্র লাইন, সমস্ত বাক্য। সুরের মাধ্যমে সব ভালোবাসা অনুভূতি তার পায়ে লুটিয়ে দিচ্ছে পিউ। কণ্ঠ ধীরে ধীরে জোরালো হলো তার, গলা ছেড়ে বেরিয়ে আসে ধ্বনি। মাঝে মধ্যে অনুচিত নেত্রে দেখে নেয় সামনে বসা মানুষটিকে। আহ, তার প্রেমা সম্পদ, ধূসরের দৃষ্টি অবিলোচন, বিন্দুমাত্র নরণচরণ নেই। এভাবে তাকিয়ে কেন উনি? কি দেখেন এত? গান থামাতেই সবাই তালি বাজালো। পিউ আরেকবার নিভু চোখে তাকালো ধূসরের দিকে। মানুষটা একই রকম বসে, ঠোঁটে হাসি নেই, অথচ জলজলে চোখ দুটো কি যেন বলছে। তালি বর্ষণ থামলো, সবাই প্রশংসা করলো। সাদিব সাধুবাদ জানিয়ে বলল, তোর গানের গলা কিন্তু মাশাল্লাহ। পিউ মৃদু হাসে, লজ্জা লজ্জা পায়। ধূসর ভাইয়ের সামনে আজ প্রথম গান গাইলো, কোনটা হবে না। এর মধ্যে থরথর করে কাঁপতে কাঁপতে হাজির হলো বর্ষা, পা থেকে মাথা অবধি ঢাকা মোটা কম্বলে। ওকে দেখতে আরও এক দফা রোল পড়ল হাসি। রাদিফ সাথে এসে জানালো গোসল করেছে। মারিয়া পাশ দেখে উতলা কণ্ঠে বলল, আয় আয়, এখানে আয়। অথচ তার ঠোঁটেও চাপা হাসি। বর্ষা ভাইয়ের দিকে কিরমিরিয়ে তাকাতে তাকাতে বলল, আর বসলো। বিলাল মিটিমিটি হাসছে, দারুণ জব্দ করেছে এটাকে আজ। সুমনা বেগম রসিকতা করে বললেন, তা বর্ষা, এত রাতে তোমার গোসলের অনুভূতি কি? সে অত্যন্ত দুঃখ নিয়ে বলল, আর বলবেন না আন্টি, পানি তো নয়, যেন হিমালয়ের আইস বার। পরপর বেলালের দিকে চেয়ে খড়খড় কণ্ঠে বলল, তুই মনে রাখিস আজকের কথা, যদি তোকেও ফেরত না দিয়েছি এসব দেখিস। বেলাল মশা তাড়ানোর মতো হাত নেড়ে হুমকিটা হাওয়ায় উড়িয়ে দিল। উল্টে বাকিদের তাড়া দিয়ে বলল, বসে আছি কেন, শুরু করো। মুহূর্তের মধ্যে চকচকে বোতলটা আবার ঘোরানো হলো। সাদিব ঘূর্ণামর সেটার দিকে চেয়ে ফিসফিসিয়ে অনুরোধ করলো, আমার দিকে আসিস না ভাই, একদমই না। জড়বস্ত্র শুনে ফেলল তার আবেদন। বোতলের প্রান্ত গিয়ে থামল ধূসরের সামনে। পিউয়ের চেহারা চকচকে হয়ে উঠেছে। সবাই হই হুল্লোড় করে বলে ধ্বনি তোলে ফেরে। সকলে নড়ে চড়ে বসলো এবার। ধূসরের মতো পানসে সিরিয়াস মানুষ আজ তাদের সাথে খেলছে। আবার প্রশ্নের পালাও তার। আনিস আগ্রহ নিয়ে বল ধূসর, কি নিবি? ধূসর হাঁ করতে গেলেই মারিয়া বলে ওঠে, পরপর অনেকগুলো ডেয়ার গেল, তুমি না হয় ট্রুথ নাও ভাইয়া। ধূসর মেনে নিল, ছোট করে বলল, ওকে। মারিয়া আরেকটু উৎফুল্ল হয়ে বসলো, ঝরঝরে কণ্ঠে শুধালো, আচ্ছা ভাইয়া, তুমি তো সারাক্ষণ বাইরে থাকো, কাজ করো, এদিক ওদিক ছুটাছুটি করো, এত ব্যস্ততার মধ্যেও এমন কোনো জিনিস যেটা তোমাকে শান্তি দেয়, স্বস্তি দেয়, যেটা দেখলে মনে হয় যে না, আমার সব কষ্ট, সব ক্লান্তি শেষ? সাদিপের প্রশ্ন পছন্দ হলো না, বিড়বিড় করলো, বোকা বোকা প্রশ্ন। অন্যরা উৎসাহ হয়ে তাকায় ধূসরের উত্তরের জানতে। পিউ সব থেকে বেশি উৎকণ্ঠিত, কি বলবে সে। ধূসর সকলের চাউনি উপেক্ষা করে চোখ নামালো মেঝেতে, ঠোঁট কামড়ে কিঞ্চিত হাসলো, স্থূল কণ্ঠে বলল, দুটো ডাগর ডাগর চোখের বোকা বোকা চাউনি আমাকে শান্তি দেয়, পল্লব ঝাপটে ঝাপটে করা প্রশ্ন আমায় স্বস্তি দেয়, আর রক্ত জবার ন্যায় ঠোঁটের হাসি, কান্নায় ফোলা ললিত নাক, যা দেখলে আমার মনে হয় এর কাছে পৃথিবীর সব ক্লান্তি, সব দুর্ভোগ্য তুচ্ছ।
কথা শেষ করে ধূসর সামনে তাকায়। পিউ ভসীভূত নিষ্পলক তার দৃষ্টি অধর মিশিয়ে নেয়। অন্যরা তাজ্জব বনে তাকিয়ে, লোচন ভর্তি অবিশ্বাস তাদের। ধূসর অপ্রতিভ হলো, অস্বস্তি নিয়ে বলল, সবাই এভাবে তাকিয়ে আছো কেন? সুমনা বেগম বিস্ময়বহ হয়ে বলল, তুই প্রেম করছিস ধূসর?